Hello, my dear viewers and students and my friends. Hope you all are well and fine and fit also. This is BMR and you are watching Learning with BMR. প্রায় এক বছর কাজের ব্যস্ততার কারণে ভিডিও সেরকমটা আপলোড করা হয়নি। আজ একটু ফাঁকা সময় পাওয়ায় তোমাদের জন্য আবারও একটা নতুন টপিক নিয়ে এসে গেছি আমি। তো আমরা গত ক্লাস মিন্স যে ক্লাসগুলো আমার প্রিভিয়াসে চলছিল সেখানে আমরা ক্লাস 10-এর প্রত্যেকটা টপিক একটা একটা করে চ্যাপ্টার ওয়াইজ আমরা পড়ার কথা বলেছিলাম যে আমরা সেটা একসঙ্গে কমপ্লিট করব। তো সেই অনুযায়ী আমাদের 3টে চ্যাপ্টার কমপ্লিট হয়েছিল, তারপরের চ্যাপ্টারগুলো কিন্তু আর কমপ্লিট করা হয়নি। এখন অনেক স্কুলে তো আমাদের টেস্ট এক্সাম কমপ্লিট হয়ে গিয়েছে, এখন এটা রিভিশনের টাইম। অনেকে ভাবো যে কি টেক্সট রিভিশন করব তাড়াতাড়ি করে একটু প্রিভিয়াস কন্টেন্টটাকে বুঝে নিয়ে। তো এই জিনিসটা মাথায় রেখে যাতে তাড়াতাড়ি করে যাতে প্রিভিয়াস নলেজটা যাতে সঙ্গে এসে যায় সেটাকে সাথে নিয়ে সামনে যাতে ফাইনাল এক্সামটা আমাদের ভালো হয় সেটা মাথায় রেখে আমি আবার আমার বাকি যে কন্টেন্টগুলো আছে বা টপিক বা চ্যাপ্টার্সগুলো রয়েছে সেগুলোকে কমপ্লিট করব ভেবেছি। তো আজকে আমরা আবারও পড়ব ক্লাস 10-এর লেসন 4, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অবশ্যই। লেসন 4 বলার সঙ্গে সঙ্গে হয়তো তোমরা বুঝতে পেরে গিয়েছো আমি কোন চ্যাপ্টারের কথাটা বলছি। হ্যাঁ, অবশ্যই সেই চ্যাপ্টারের নাম হলো মাই ওন ট্রু ফ্যামিলি। মাই ওন ট্রু ফ্যামিলি, আমার নিজের সত্যিকারের পরিবার। মাই ওন ট্রু ফ্যামিলি এই যে পোয়েম, এই পোয়েমের রাইটার যিনি আছেন, পোয়েট যিনি আছেন, তার নাম টেড হিউজ। প্রিভিয়াস ভিডিওতে বলা হয়েছে, এখনো আবার বলি, আমাদের ওয়েস্ট বেঙ্গল যে বোর্ড সেই বোর্ডে কিন্তু এই রাইটার বা পোয়েট রিলেটেড কিন্তু কোশ্চেন্সগুলো দেয় না। তারা শুধু টপিকের নাম, চ্যাপ্টারের নাম এবং চ্যাপ্টারটা মানে ওই টপিকের রাইটারের নাম বা পোয়েটের নামটা জানলেই হয়ে যায়। কিন্তু আমরা একটু নলেজ গেইন করার জন্য জানব। যেহেতু ভিডিও রেকর্ডিংয়ে শুধু আমার ফেস রেকর্ডিং হচ্ছে, পেজ রেকর্ডিং হচ্ছে না বুকের বা কোনো একটা জায়গার, তো আমি অবশ্যই রিকোয়েস্ট করব তোমাদের সকলকে যে তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 31, পেজ 31 ওপেন করে নাও, যাতে করে আমরা মিলিয়ে একসঙ্গে পড়বো, যেটাতে আমাদের উভয়েরই সুবিধা হবে। ওকে, তো অনেক ইন্ট্রোডাকশন বালা কথাগুলো আমি এখন বললাম, তো আর ফালতু ভিডিওর লেন্থ বাড়াচ্ছি না, চলো টপিকের দিকে একটু ঢুকা যাক। আমরা একটু খুব ইন্টারেস্টিংলি এবং একটু মজার সাথে, যেরকমটা হয়তো আমি প্রিভিয়াস ভিডিওতে তোমাদেরকে মজাটা দিতে পেরেছি বলে আমি মনে করি, সে সেম এনার্জিতে, সেম স্পিরিটের সাথে আমরা এই চ্যাপ্টারটাকেও কমপ্লিট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলো, তো বের করে নাও 31 পেজ। মাই ওন ট্রু ফ্যামিলি, আমার নিজের সত্যিকারের পরিবার। ট্রু কথার অর্থ হল প্রকৃত বা আসল, ফ্যামিলি মানে পরিবার। রাইটার যিনি রয়েছেন, দ্যাট মিনস পোয়েট, যেহেতু এটা পোয়েম, টেড হিউজ। টেড হিউজ সম্বন্ধে হালকা করে একদম ফ্লুয়েন্টলি জেনে নিচ্ছি। এডওয়ার্ড জেমস টেড হিউজ was a noted English poet and had been the poet laureate of Great Britain from 1984 till his death. পোয়েট লরিয়েটের ব্যাপারটা তো আমি এর আগের ভিডিওতেও তোমাদের সঙ্গে ডিসকাস করেছি যে গভর্নমেন্ট নিজে থেকে যে কোনো পোয়েটকে বা কোনো একটা রাইটারকে যে অ্যাপয়েন্ট করেন যে আমার হয়ে তুমি লিখবে, এই বিভিন্ন রচনাগুলো লেখালেখি করবে, ওইটাই পোয়েট লরিয়েট। তো তিনিও গ্রেট ব্রিটেনের পোয়েট লরিয়েট ছিলেন 1984 সাল থেকে শুরু করে 1984 সাল থেকে শুরু করে তার মৃত্যুর আগে পর্যন্ত। তিনি মারা গিয়েছিলেন, এই পৃথিবী থেকে দেহত্যাগ করেছিলেন 1998 খ্রিস্টাব্দ পর্যন্ত। এমনকি 1984 থেকে 1998 প্রায় এদিকে 6 আর ওদিকে 8, 6-12, 14 বছর প্রায় তিনি পোয়েট লরিয়েট ছিলেন। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড, তার কয়েকটা বিখ্যাত লেখনের মধ্যে রয়েছে, তার এরকম রয়েছে বার্থডে লেটার্স, দ্য হক ইন দ্য রেইন অ্যান্ড দ্য টেলস অফ অভিড। তো আমাদের আজকের যে পোয়েম তার মূল ডিসকাশন কিন্তু এখানেই শুরু হচ্ছে।
আমরা আগে দেখে নেব এই 3টি লাইনের মধ্য দিয়ে, যেটা আমাদের টেক্সটের উপর দিকে দেওয়া থাকে, খুব ভালো একটা জিনিস। এখান থেকে আমরা জানতে পারি যে এই টেক্সটে আমাদেরকে কোন জিনিসটার সম্বন্ধে নলেজ বা কোন টপিকটা রিলেটেড জ্ঞান দেওয়া হবে। তো আমরা সেটা একটু পড়ে নিই। দ্য পোয়েম, যেটা আমরা পড়বো, দ্য পোয়েম, মাই ওন ট্রে ফ্যামিলি আর কি। দ্য পোয়েম ডেসক্রাইবস দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অফ এ ইয়ং চাইল্ড। এই পোয়েমটা আমাদেরকে ডেসক্রাইব করে, বর্ণনা দেয় দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স, একটা জাদুময় অভিজ্ঞতা। কার? অফ এ ইয়ং চাইল্ড, একটা যুবক শিশু। ওই বার্থ থেকে শুরু করে 8 ইয়ার্স এর মধ্যে যারা থাকে তারাকে আমরা চাইল্ড বলে থাকি হয়তো অনেকটা। ইন অ্যান ওক উড, কোথায় সেটা? ওক জঙ্গলের মধ্যে। অ্যান্ড ইন্ডিকেটস দ্যাট, এবং সেটা আমাদেরকে নির্দেশ দিবে যে হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ শুড থ্রাইভ অ্যাজ এ সিঙ্গল ফ্যামিলি, যে মানব প্রজাতিকে, হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ এবং গাছেদেরকে, শুড থ্রাইভ, সমৃদ্ধ হওয়া উচিত, একত্রিত হয়ে থাকা উচিত অ্যাজ এ সিঙ্গল ফ্যামিলি, এক হিসেবে, অর্থাৎ একত্রিতভাবে সমৃদ্ধ হওয়া উচিত। সমৃদ্ধ হওয়া উচিত কথার অর্থ কি? এরকমটা নয় যে আমি মানুষ হিসাবে ফুলে ফেপে উঠবো, আমার উন্নতি সাধন ঘটবে, আর গাছ তুমি মরে যাও, তুমি কেটে পড়ে যাও, তুমি নষ্ট হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, এরকমটা নয়। অর্থাৎ মানব প্রজাতির যদি উন্নতি ঘটাতে হয় তাহলে আমাকে গাছকে সঙ্গে নিয়ে চলতে হবে। অর্থাৎ গাছ মানেই তো আমরা জানি পরিবেশ, কারণ গাছ ছাড়া পরিবেশের কথা কল্পনা করা যায় না। তো অবশ্যই মানব প্রজাতি যদি নিজেকে সমৃদ্ধ করতে চায় তাহলে অবশ্যই গাছকে তার একই পরিবারের মধ্যে ইনক্লুড করতে হবে এবং দুজনকে একত্রে সমৃদ্ধি লাভ করে সামনে এগিয়ে চলতে হবে, উন্নতির শিখরে পৌঁছাতে হবে। ঠিক? ইট ফোকাসেস, এই যে কবিতাটা, এই কবিতাটা ফোকাস করে, ইট ফোকাসেস স্ট্রংলি, একদম বেশিভাবে জোর দিয়েছে কোথায়? অন দ্য নিড, প্রয়োজনীয়তার ওপর, অফ টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট, আমাদের যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে তাকে প্রোটেক্ট করার জন্য, তাকে রক্ষা করার জন্য, ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড। আচ্ছা, গাছকে কেন প্রোটেক্ট করব? মানে গাছকে প্রোটেক্ট করব মানে গাছকে আমরা প্রোটেক্ট করে গাছকে বাঁচাতে চাইছি নাকি? মানে গাছের কোন লাভ করছি আমরা? আমাদের এরকম ফিলিং আসতে পারে যে স্যার, যে গাছকে আমরা প্রোটেক্ট করব, গাছের সুবিধা করছি না। না, তুমি গাছের সুবিধা মেইনলি করতে চাইছো না, তুমি গাছের সুবিধা করার মধ্যে দিয়ে তোমার স্বার্থ সিদ্ধি ঘটাতে চাইছো। এটাও কথা কিন্তু তোমাকে নজরে রাখতে হবে। স্যার, স্বার্থ সিদ্ধি কেন? ভাই, তুমি যদি গাছকে প্রোটেক্ট না করো তো এনভায়রনমেন্টের একটা বড় ক্ষতি হবে, অর্থাৎ পরিবেশ দূষিত হবে। আর পরিবেশ দূষণ যদি ঘটে তো গাছের তো প্রাণ আছে যদিও, কিন্তু গাছ, এই পৃথিবী তো মানুষের জন্য মেইনলি, অর্থাৎ আমাদের এই বাসযোগ্য পৃথিবী তো আমাদেরই বাসযোগ্য থাকবে না। তো গাছকে আমরা প্রোটেক্ট করে এরকমটা ভাববো না যে গাছ লে ভাই লে, তোকে আমি প্রোটেক্ট করে দিয়েছি, একদম অনেক বড় পুণ্যের কাজ করে নিয়েছি, এরকমটা নয়। গাছকেও আমরা প্রোটেক্ট করছি বা করব বা করার চেষ্টা করব এই জন্যেই যাতে করে আমাদেরই উপকার হয়, কারণ আমরা নিজের উপকার ছাড়া তো পর উপকার খুব কমই বুঝি। তো গাছকে প্রোটেক্ট করব মানে পর উপকার করব না, মোটেও নয়। তুমি গাছের উপকার করার মধ্য দিয়ে, অর্থাৎ গাছকে প্রোটেক্ট করার মধ্য দিয়ে এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করলা, যার ফলস্বরূপ তুমি নিজেকে প্রোটেক্ট করছো, অর্থাৎ নিজের ভবিষ্যৎকে প্রোটেক্ট করলা, সুরক্ষিত করলা। ঠিক আছে, এটা ছিল আমাদের ইন্ট্রোডাকশন। এবার আমরা লাইন বাই লাইন বোঝার চেষ্টা করব কবিতাটা। ওকে, চলো স্টার্ট করা যাক। Once I crept in an oak wood. I was looking for a stag. I met an old woman there. একবার thoroughly পড়ে নেওয়া যাক এই ফার্স্ট স্ট্যান্জাটা। All nobly stick and rag, she said, I have your secret here inside my little bag. অর্থাৎ once I crept in an oak wood. once কথার অর্থ হলো একদা, এক সময়। I crept হলো ক্রিপ, CREP, ক্রিপ বলে একটা ভার্ব হয়, ওই ভার্বের পাস্ট ফর্ম হলো ক্রেপ্ট। এই ক্রেপ্ট শব্দের অর্থ হলো নিঃশব্দে বা চুপিসারে যাওয়া কোথাও, হামাগুড়ি দেওয়া অর্থ, এটা ডিকশনারি চেক করলে তুমি পেতে পারো, হামাগুড়ি দেওয়া। Once I crept in an oak wood, আমি একদা এক সময় হামাগুড়ি দিয়ে বা চুপিসারে একটা ওক জঙ্গলে গিয়েছিলাম। I was looking for a stag. আমি একটা স্ট্যাগের খোঁজ করছিলাম। What is a stag? স্ট্যাগ কি? স্ট্যাগ হলো একটা পুরুষ হরিণ, অর্থাৎ ডিয়ার যদি তার ফেমিনিন হয় তার ম্যাসকুলিন করা যাবে কি? স্ট্যাগ। তাহলে স্ট্যাগ খোঁজ করছিলাম অর্থাৎ পুরুষ হরিণ খোঁজ করছিলাম। এই যে লাইনটা, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, এই ওয়ার্ড থেকে, এই সেন্টেন্স থেকে আমাদের কিন্তু এক্সামে অনেক সময় ভয়েস চেঞ্জও আসে। অর্থাৎ আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, এর ভয়েস চেঞ্জ কি হবে অবশ্যই কমেন্টে জানাও। ঠিক আছে, আমি দেখবো কারটা সঠিক হয়। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ এর ভয়েস চেঞ্জ করলে কি হবে, অর্থাৎ অ্যাক্টিভে আছে তার প্যাসিভ টার্ম কি হবে?
তাহলে আমি কি খোঁজ করছিলাম? আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি একটা পুরুষ হরিণের খোঁজ করছিলাম। আই মেট অ্যান ওল্ড ওয়ামেন দেয়ার অ্যান্ড এবং আই মেট, আমার সাক্ষাৎ হয়েছিল একজন বৃদ্ধ মহিলার সঙ্গে, একজন বৃদ্ধা মহিলার সঙ্গে সেইখানে। অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ, নবলি মানে নড়বড়ে খটমটে একটা লাঠি, স্টিক লাঠি, অ্যান্ড র্যাগ ছেঁড়া কাপড় পরিহিত অবস্থায় সেই নারীটা অর্থাৎ সেই বৃদ্ধা মহিলাটা ছিলেন। সি সেড, তিনি বলেছিলেন, I have your secret here inside my little bag. আমার কাছে আমার যে এই ছোট্ট ব্যাগ, আমার কাছে একটা ছোট্ট যে থলে, এই ছোট্ট থলের মধ্যে তোমার কোনো গুপ্ত রহস্য, কোনো গুপ্ত কথা আমার এই ব্যাগের মধ্যে রয়েছে। এরকমটা সেই বৃদ্ধা মহিলাটা বলেছিলেন। আচ্ছা, এখানে ওল্ড ওমেনটা কিসের প্রতীক? এই বৃদ্ধা মহিলাটা বা ওল্ড ওমেনটা হলো দ্য ফিগার অফ ওয়াইজডম, ancestral lineage and the connection to the natural world. ওয়াইজডমের প্রতীক, অ্যানসেস্ট্রাল লিনিয়েজের প্রতীক, এছাড়াও কানেকশন টু দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড। অর্থাৎ এই বৃদ্ধা মহিলা আমাদেরকে, কবি যিনি আছেন এখানে ন্যারেটরকে আমাদেরকেও ধরা যেতে পারে, আমাদেরকে কি করছেন নাকি ন্যাচারাল ওয়ার্ল্ডের সঙ্গে কানেকশন তৈরি করছেন এই বৃদ্ধা মহিলার মধ্য দিয়ে। অ্যান্ড ওয়াল নবলি স্টিক অ্যান্ড র্যাগ, হাতে একটা নড়বড়ে খটখটে একটা লাঠি, র্যাগ ছেঁড়া কাপড়, এটা দিয়ে আমরা এরকমটাই দেখতে পারি যে দ্য ডেসপাইজড অ্যান্ড নেগলেক্টেড মাদার নেচার। আমাদের এই যে আমরা যে গাছকে যে অবহেলা করছি, অর্থাৎ গাছকে কেটে ফেলা, নষ্ট করা, অর্থাৎ আলটিমেটলি পরিবেশকে নেগলেক্ট করা, এটা তাই এই স্টিক, হাতে একটা নড়বড়ে খটপটে লাঠি, আর র্যাগ কথা হতো ছেঁড়া কাপড়, এর মধ্যে দিয়ে একটা ডেসপাইজড অ্যান্ড নেগলেক্টেড মাদার নেচারকে তুলে ধরা হয়েছে। অর্থাৎ আমরা যে এরকম আমাদের যে আমাদের যে মা, প্রকৃতি মা, এই প্রকৃতি মাতাকে যে আমরা নেগলেক্ট করছি, অর্থাৎ আমরা যে ঘৃণা করছি, ডেসপাইজ করছি, ঘৃণা করছি এবং অবহেলা করছি, নেগলেক্ট করছি, এই কথাটাকে এই র্যাগ এবং স্টিক, নবলি স্টিক, শুধু স্টেক বলা হয়নি কিন্তু, নবলি স্টিক অর্থাৎ খটমটা একটা লাঠি, মানে নড়বড়ে যেটাকে বলা হয়, নড়বড়ে লাঠি এবং র্যাগ ছেঁড়া কাপড়। অর্থাৎ ছেঁড়া কাপড় দ্বারা আমরা এখানে কি বোঝাতে চাইছি? ছেঁড়া কাপড় দ্বারা একটা নেগলেক্টেড মাদার এনভায়রনমেন্টের কথা এখানে বা মাদার নেচারের কথা তুলে ধরা হচ্ছে। তাহলে তিনি কি বললেন? আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, আমার এই ছোট্ট থলের মধ্যে তোমার কোনো গুপ্ত রহস্য রয়েছে। নেক্সট প্যারা বা নেক্সট স্ট্যান্জা বলতে পারো। দেন সি বিগ্যান টু ক্যাকেল অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক, এবং তারপরে তিনি সি বিগ্যান টু ক্যাকেল কথার অর্থ হলো বিকট হাসি হাসতে আরম্ভ করা, বিকট খ্যাক করে একটা বিকট হাসি হাসতে আরম্ভ করা। অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক, আর আমি তার হাসিতে কাঁপতে আরম্ভ করলাম। দেখবো অনেক সময় হয়ে থাকে আমাদের সঙ্গেও যে তোমার সঙ্গে একটা কোনো রকম সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, আর তোমার পাশ থেকে কেউ একজন বিকট একটা হাসি দিচ্ছে, আর সেই হাসির ফলে ওই এনভায়রনমেন্টটা, ওই প্রকৃতির নেচারটা আরও একটা কীরকম যেন একটা ফিল আসে যে আমি কি এমন একটা করলাম, মানে কি ঘটছে এই মুমেন্টে। তো ওই মহিলার হাসি, ওই বৃদ্ধা মহিলার হাসিটা সেরূপ ছিল যে ক্যাকেল অর্থাৎ বিকট এক ধরনের হাসি, অট্ট হাসি যেটাকে বলা হয়। আর তার অট্ট হাসি এতটাই অট্ট ছিল, এতটাই হট্টগোল ছিল, এতটাই উঁচু স্বরের ছিল যে আমি তার হাসিতে কাঁপতে আরম্ভ করেছি। আই বিগ্যান টু কোয়াক কথার অর্থ হলো কাঁপতে আরম্ভ করা। সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টয়েস অ্যাওয়েক, তিনি তারপর তার ছোট্ট ব্যাগটিকে খুললেন, ওপেন আ লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টয়েস অ্যাওয়েক, আর আমি দ্বিতীয়বারের মতো জেগে উঠলাম। আই কেম টয়েস অ্যাওয়েক এর এক্সপিরিয়েন্স আমি দেওয়ার চেষ্টা করব আমার তরফ থেকে যতটা সম্ভব। তারপরের লাইনটা আমার পড়ে দিয়ে আগে। সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং ট্রাইব, আর যখনই তিনি তার ছোট্ট ব্যাগটা খুললেন, আমি দ্বিতীয়বারের মতো যখন জেগে উঠলাম, আমি দেখছি সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং ট্রাইব, আমাকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এক ধরনের উপজাতি। স্টেয়ার কথার অর্থ হলো এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, অ্যান্ড মি টাইড টু স্টেক, এবং আমাকে, অ্যান্ড মি এবং আমাকে টাইড মানে বেঁধে রাখা। কিসের মধ্যে বেঁধে রাখা? টাই তো আমরা গলায় টাই পড়ি না, টাই মানে একটা বন্ধক, বেঁধে রাখা। অ্যান্ড টাইড টু এ স্টেক কথার অর্থ হলো খুঁটি, অর্থাৎ আমাকে একটা খুঁটির মধ্যে বেঁধে রাখা হয়েছে। আচ্ছা, আই কেম টয়েস অ্যাওয়েক কথার অর্থ কি? আমি দ্বিতীয়বারের মতো জেগে উঠলাম কথার অর্থ কি? আমার তরফ থেকে যতটা সম্ভব আমি দেওয়ার চেষ্টা করছি। এর এক্সপ্লেনেশন ক্ষেত্র বিশেষে, টিচার বিশেষে বা বিভিন্ন শিক্ষক বিশেষে আর কি একটু চেঞ্জ হতে পারে, কারণ এটা সাহিত্য রস, তো সাহিত্য বিষয়টা লিটারেচারের এক্সপ্লেনেশন বিভিন্ন রকম হয়ে থাকতে পারে, এটা সম্ভব। তো আমি নিজে থেকে যেটা একটা ভাবার চেষ্টা করেছি এটাকে, আই কেম টয়েস অ্যাওয়েক কথার অর্থ হলো দ্য পোয়েট ওয়াজ অ্যাওয়াকেন টয়েস, দ্বিতীয়বার মানে দুইবার জায়গাটা, দুবার। টয়েস কথার অর্থ হলো দুইবার, টু থেকে টয়েস কথাটা হচ্ছে অনস, একবার। ওয়েন হি ডিসকভার্ড দ্য ক্রুয়েলটি দ্যাট হিউম্যানস ইনফ্লিক্ট অন নেচার, যখন প্রথম তিনি বুঝতে পারলেন যে মানুষ কতটা নিষ্ঠুর
এই প্রকৃতির ওপর কতটা নিষ্ঠুর এটা যখন প্রথম জানতে পারলেন, আর দ্বিতীয়বার সেকেন্ড টাইম যখন ওই ওয়ার্ল্ড ম্যান তার ব্যাগটাকে খুললেন আর তারপর তিনি একটা স্বপ্নের মধ্যে ডুবে গেলেন, একটা স্বপ্ন দেখতে আরম্ভ করলেন, এই সেকেন্ড স্বপ্নের মধ্যে গিয়ে তিনি যে জাগছেন, এটা আরেকটা হতে পারে আমার মনে হয় এটা। বাকি তোমার যেটা অন্য টিচারে যদি কোনো এক্সপ্লেনেশন পছন্দ হয়ে থাকে তুমি সেটার সঙ্গেও যেতে পারো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। নেক্সট, তাহলে আমরা সেকেন্ড স্ট্যান্ডে কমপ্লিট করলাম। নেক্সট, দে সেড, তারা বলছে, এবার আমাকে যখন খুঁটির মধ্যে বেঁধে রাখা হয়েছে, দে সেড, তারা বলছিল, উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, আমরা কে? এবার আমাকে যখন বেঁধে রেখেছে, পাশ থেকে সবাই তাকিয়ে দেখছে, একটা উপজাতি ট্রাইব দেখছে। আর কার ট্রাইব ওটা? মানুষের, ছাগলের, ভেড়ার, কার ট্রাইব? এখন যেহেতু এটা কবি চিন্তাতে অর্থাৎ রাইটিং এর মধ্যে, লিটারেচারের মধ্যে সবই সম্ভব। গাছ এখন কথা বলবে, তাহলে গাছ কি বলছে? কোন গাছ? ওক গাছ। তারা বললো সকলে মিলে, উই আর দ্য ওক ট্রিজ, আমরা হলাম ওক গাছ, অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি। তাহলে তারা নিজে থেকেই প্রকাশ করছে, তাকে মনে করিয়ে দিচ্ছে, অর্থাৎ কবিকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে আমরা হলাম ওক গাছ, এবং আমরাই তোমার নিজের সত্যিকারের কি ওন ট্রু ফ্যামিলি। ওন মানে নিজের, ট্রু মানে আসল বা সত্যিকারের, ফ্যামিলি মানে হলো পরিবার। আর পরিবার মানে তো আমরা খুব ভালোই বুঝি যে পরিবারের জন্য আমাদেরকে কতটা ভাবুক বা কতটা মায়াশীল, কতটা প্রেমী হতে হয়। উই আর চপ ডাউন, আমাদেরকে কেটে ফেলা হয়। উই আর টর্ন আপ, আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়। এগুলো ফ্রেজাল ভার্বস। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, আর আমরা দেখেছি, আমরা লক্ষ্য করেছি, আমরা খেয়াল করেছি। ইউ, তুমি, তোমরা, এই মানব জাতি, ওই কবির মধ্য দিয়ে বা ন্যারেটরের মধ্য দিয়ে, ন্যারেটর রয়েছেন এখানে, কবি বলতে পারো, কবির মধ্য দিয়ে তুমি বা তোমরা, অর্থাৎ হে মানব জাতি, তোমরা সকলে, অর্থাৎ আমরা যারা পড়বো, আমরা যারা পড়ছি, আমাদেরকেও বলা হচ্ছে, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তুমি একটা পলকও বন্ধ করো না। অর্থাৎ সামনে যদি কাউকে কাটা হয়, সামনে যদি একটা মানুষকে বা কোনো একটা প্রাণীকে ছেঁড়া হয়, নষ্ট করা হয়, কেটে দেওয়া হয়, মেরে ফেলা হয়, তাহলে আমরা দুঃখে শোকাগ্রস্ত হয়ে বলি, ওই প্রাণটাকে মেরে দেওয়া হলো, আমরা চোখটা বন্ধ করে নিই, কমপক্ষে চোখ দিয়ে একটা ফোঁটা জল ফেলার চেষ্টা করি। কিন্তু এই ক্ষেত্রে আচার্য জগদীশ চন্দ্র বসু কি প্রমাণ করেননি যে গাছেরও প্রাণ রয়েছে? তিনি অবশ্যই প্রমাণ করেছিলেন যে হ্যাঁ, গাছেরও প্রাণ রয়েছে। আজ গাছকে কেটে ফেলা হচ্ছে, আমরা এটাও জানতে পেরেছি যে গাছেরও ব্যথা আছে, গাছকে আঘাত করলেও ব্যথা প্রাপ্ত হয়, সে ব্যথা অনুভূতি করে, ব্যথার অনুভব তার মধ্যে আসে। তবে কেন আমরা আজ গাছকে যখন কেটে ফেলা হয়েছে, অনুরূপভাবে যখন কোনো একটা প্রাণীকে হত্যা করা হয়েছিল বা কোনো একটা প্রাণীকে নষ্ট করা হয়েছিল, মেরে ফেলা হচ্ছিল, তখন তার জন্য যেরকমটা আমরা দুঃখ প্রকাশ করেছিলাম, সেই অনুরূপে এই গাছকে যখন কাটা হয়, তার জন্য কেন আমরা দুঃখ প্রকাশ করছি না? ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তুমি একবারও নিজের পলকটাও ফেলো না, অর্থাৎ বন্ধ করো না, চেয়ে দেখো না। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, আনলেস, যদি না তুমি এখন একটা প্রমিস করেছো, অর্থাৎ প্রতিজ্ঞা করেছো, এখন তুমি কি হবে? ইউ আর গোয়িং টু ডাই, তুমি মরে যাবে, তোমাকে মেরে ফেলবো আমরা, অর্থাৎ আমরা আমাদের প্রতিশোধ উঠিয়ে নিব। তুমি প্রমিস করো। এই প্রমিস কিন্তু আমরা নিজেকে বাঁচানোর জন্য করছি না, আমাদের মধ্য দিয়ে আমরা কিন্তু তোমাদেরকে, অর্থাৎ মানব প্রজাতি, হে মানবকুল শুধু নয়, এই প্রাণীকুল অর্থাৎ প্রাণকুল, উদ্ভিদ বাদে বাকি সকল যারা রয়েছে, উৎপাদক বাদে বাকি যারা রয়েছে, খাদক, প্রথম খাদক, দ্বিতীয় খাদক, তৃতীয় শ্রেণীর খাদক, প্রত্যেক শ্রেণীর খাদককে, অর্থাৎ প্রাণী, প্রত্যেক জিনিসকে আমরা বাঁচানোর চেষ্টা করছি। তাহলে আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি না তুমি এখন একটা প্রতিজ্ঞা করেছো, নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তোমরা কি হবে? তুমি এখনই মারা যাবে। Whenever you see an oak tree felled, প্রতিজ্ঞাটা কি? প্রতিজ্ঞাটা এটা যে whenever you see an oak tree felled, যখন তুমি দেখবে যে একটা ওক গাছকে কেটে ফেলা হচ্ছে, ফেল FELLED, ফেল, এখানে কাটা হওয়া অর্থ হয়েছে, এটা ফেল নষ্ট করা অর্থাৎ কেটে ফেলা। সোয়ার SWEAR, সোয়ার মানে প্রতিজ্ঞা নাও, শপথ করো, এক্ষুনি তুমি শপথ করো। ইউ উইল প্ল্যান্ট টু, তুমি দুটো লাগাবে। কটা লাগাবে? দুটো। অর্থাৎ একটা গাছকে যদি কেটে ফেলতে তুমি দেখো, নষ্ট হতে দেখো, হ্যাঁ কোনো প্রয়োজনে আমাদেরকে গাছ কাটতে হতেও পারে, সেটা বলা হচ্ছে না যে গাছকে কাটিও না, কিন্তু যদি তুমি দেখো যে একটা গাছ কাটা হলো, তো অবশ্যই তুমি তার পরিপূরক হিসাবে অন্য কোনো একটা স্থানে দুটি গাছ অবশ্যই তুমি কি করবে? রোপণ করবে, প্ল্যান্ট করবে। আনলেস ইউ সোয়ার, যদি তুমি প্রতিজ্ঞা না করো, তবে কি? দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, তাহলে কালো
ওক গাছের ছাল তোমাকে আঁকড়িয়ে ধরবে, জাঁকড়িয়ে ধরবে, কুঞ্চিত করবে, কুচিত হয়ে যাওয়া, অর্থাৎ রিঙ্কেল কথার আর যদি ডিকশনারিগত মানে দেখো কুচিত হওয়া, কিন্তু এখানে আমরা বলবো আঁকড়ে ধরা বা জাঁকড়িয়ে ধরবে। ওকে, অ্যান্ড 31 পেজের লাস্ট লাইন, অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস, আর তোমাকে কি করবে, তোমাকে পুঁতে দেবে। কার মধ্যে পুঁতে দেবে? অ্যামং দ্য ওকস, এই যে ওক গাছ, এই ওক গাছ তার জাল দিয়ে জাঁকড়িয়ে ধরে, তার জাল বলছি মূল দ্বারা, মূল দিয়ে আঁকড়িয়ে তোমাকে এই ওকের যে ওকের মূল যেখানে আছে সেখানে পুঁতে দেওয়া হবে তোমাকে, অর্থাৎ রুট, RWT রুট, এখানে রুট আমরা এমনিতে রুট মানে মূল, অ্যান্ড রুট ইউ, অ্যান্ড এবং রুট ইউ, তোমাকে পুঁতে দেওয়া হবে, অর্থাৎ এখানে রুট, RWT রুট, রুটকে আমরা মূল হিসাবে চিনি, মূল অর্থাৎ গাছের মূল, সেটা নাউন, কিন্তু এখানে RWT রুট, এই রুটটা কিন্তু ভার্ব। এই আমরা জানি যেহেতু মূল মাটির নিচে থাকে, সেই অনুযায়ী এখানে রুট ভার্বটা ওইটার মতোই সিমিলার অনেকটা কাজ করছে। এখানে রুট ভার্ব কথার অর্থ হলো, রুট শব্দের অর্থ হলো পুঁতে দেওয়া। অ্যামং দ্য ওকস, ওকেদের মাঝে তোমাকে পুঁতে দেওয়া হবে, ওয়্যার ইউ ওয়্যার বর্ন, যেখানে তুমি বেড়ে তো উঠেছো বা জন্মগ্রহণ তো করেছো, বাট নেভার গ্রিউ, কিন্তু তুমি জন্মগ্রহণ করেছো ঠিকই, কিন্তু গ্রো মানে হলো ফুলে ফেপে ওঠা, কোনো জিনিস বড় হওয়া, গ্রিউ মানে হলো বড় হওয়া, অর্থাৎ গ্রো ভার্বের সেকেন্ড ফর্ম, পাস্ট ফর্ম হলো গ্রিউ। আচ্ছা স্যার, যেখানে আমি জন্মগ্রহণ তো করেছি তো বেড়ে ওঠেনি, কেমন কথা এটা? এখানে গ্রো মানে কোনো জিনিসের উন্নতি সাধন ঘটা, অর্থাৎ ফুলে ফেপে ওঠা, বেড়ে ওঠা কোনো জিনিস, সেই অর্থে এটা গ্রো ওয়ার্ড থেকে গ্রিউ পাস্ট ফর্মটা এসছে। তুমি জন্মগ্রহণ তো করেছো কিন্তু গ্রিউ হওনি, মানে কি? অর্থাৎ তোমার সময়ের সাথে সাথে তোমার মধ্যে একটা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট আসেনি, অর্থাৎ তোমার মধ্যে কোনো একটা জিনিস ল্যাক করছে, অর্থাৎ এখানে নেভার গ্রিউ দ্বারা ল্যাক অফ সাইকোলজিক্যাল, ইমোশনাল আর স্পিরিচুয়াল ম্যাচুরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটির কথা বলা হয়েছে। অর্থাৎ তোমার মধ্যে সাইকোলজিক্যাল, ইমোশনাল অর্থাৎ স্পিরিচুয়াল ম্যাচুরিটি অথবা বিভিন্ন জিনিসের প্রতি যে রেসপন্সিবিলিটি হওয়া উচিত, এই জিনিসগুলো তোমার কাছে খুব কম রয়েছে, অর্থাৎ এগুলো ল্যাক করছে। ল্যাক মানে হ্রাস প্রাপ্তি ঘটেছে। পরের পেজ 33 পেজে আছে এবার, আর 3টে লাইন। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বজ, এবার এই মুহূর্তে যখন তাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নেওয়া হলো, তাকে ধমকি দেওয়া হলো, তাকে একটু বলা হলো যে তুমি যদি সোয়ার না করো তোমাকে এই ওক গাছের মধ্যে পুঁতে দেওয়া হবে, এই মুভমেন্টটা তার কিন্তু এবার, অর্থাৎ আমাদের কবির কি হচ্ছে, ঘুম ভাঙছে, অর্থাৎ তার স্বপ্নটা ভাঙছে। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বজ। তাহলে আমরা ওই ব্যাগ খোলার পর থেকে যত কিছু গল্প দেখলাম, এই সমস্ত কিছুটাই কি ছিল, একটা কবির দিস ওয়াজ মাই ড্রিম, এটা ছিল আমার স্বপ্ন, অর্থাৎ এটা কবির স্বপ্ন ছিল। বিনিথ দ্য বজ, BOUGH, ব মানে হলো ডালপালা, আর বিনিথ একটা প্রেপোজিশন, কার নিচে? বিনিথ দ্য বজ, গাছের নিচে। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, এটা তোমার আমার মতো ওই রাত্রে দেখা স্বপ্ন নয়, যে স্বপ্ন আমরা কোনোদিন পূরণ করতে পারি না, ওই স্বপ্ন কিন্তু এটা নয়। এটা এমন একটা স্বপ্ন ছিল, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, অল্টার্ড অর্থাৎ বদলে দেওয়া, আমাকে চেঞ্জ করে দেওয়া, আমাকে ট্রান্সফর্ম করে দিয়েছিল। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, এটা এমন একটা স্বপ্ন ছিল যেটা আমাকে বদলে দিয়েছিল। When I came out of the oak wood, তারপর আমি তো আর জঙ্গলে থেকে যাব না, আমি জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসলাম। When I came out of the oak wood, যখন আমি ওক জঙ্গল থেকে অর্থাৎ ওক গাছের জঙ্গল থেকে বাইরে আসলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানুষের সংস্পর্শে আসলাম। কোম্পানি মানে সহযোগিতা, সংস্পর্শ, টাচে আসা, হিউম্যান কোম্পানি। মাই ওক অফ দ্য ওক অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটাটা, আমার চলাফেরাটা, আমার জীবন যাপনটা ওয়াজ লাইক এ হিউম্যান চাইল্ড, অর্থাৎ ছিল কার মতো? মানব শিশুর মতো, অর্থাৎ আমি মানুষের মতোই হাঁটাচলা করছিলাম, আমি বেঁচেছিলাম, আমি তাদের মধ্যে এখন ছিলাম। বাট কিন্তু সেই মুমেন্টে যখন থেকে আমি ওক জঙ্গল থেকে বাইরে এসেছি, যখন থেকে আমি স্বপ্নটা দেখেছি, অর্থাৎ বৃদ্ধা মহিলা তার ব্যাগ খুলে তাকে তার স্বপ্নটা দেখিয়েছেন, তারপর থেকে আমি কি হয়ে গেছি? বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, আমার হৃদয়টা গাছ হয়ে গেছে। হৃদয় গাছ মানে কি? হৃদয় গাছ মানে হৃদয় গাছ হয়ে গেল, মানে স্বপ্ন দেখলাম আমার হার্টটা গাছ হয়ে গেল, এটা আম গাছ, জাম গাছ, লিচু গাছ? ভাই না, এখানে এক্সপ্লেনেশন, কবির এক্সপ্লেনেশন না। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয় গাছ হয়ে গেছে, মানেটা এরকম যে আমার হৃদয় গাছেদের জন্য ভাবতে আরম্ভ করেছে, গাছ প্রেমী হয়ে গেছে, উদ্ভিদ প্রেমী হয়ে গেছে আমার হৃদয়টা। অর্থাৎ এখন উদ্ভিদকে কাটতে দেখলে আমার দুঃখ হয়, আমি একটার জায়গায় দুটো লাগানোর কথা বলি। তাহলে এখানেই আমাদের কবিতাটা শেষ হয়েছে।
তাহলে আমরা অবশ্যই শুরুর দিকে যেটা ডিসকাস করলাম সেটা বুঝতে পারলাম যে এই কবিতাটা কতটা ন্যাচারাল রিলেটেড, নেচার রিলেটেড, প্রকৃতি সংরক্ষণ নিয়ে, গাছ সংরক্ষণ নিয়ে, পরিবেশ সুরক্ষা নিয়ে, অর্থাৎ এই পরিবেশকে আমাদেরকে কি করতে হবে, সুরক্ষার দায়িত্ব নিতে হবে। তারই একটা মেসেজ আমাদের যিনি পোয়েট ছিলেন টেড হিউজ, তিনি এই একটা কবিতার মধ্য দিয়ে আমাদেরকে দেওয়ার চেষ্টা করলেন। আশা করি আমরা সকলেই বুঝতে পেরেছি টপিকটা। আমি তো আমার তরফ থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করলাম যাতে তোমরা বুঝতে পারো। আমি একটু মজার ছলে বা একটু এক্সপ্লেনেশন দিয়ে অনেকটা বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, ভিডিও লেন্থ অলরেডি অনেক বেশি হয়ে গিয়েছে, আজকে আর না, অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে। ঠিক আছে, তোমরা এনজয় করো ভিডিওটা, আর অবশ্যই যদি ভিডিও দেখবে তো কমেন্ট অবশ্যই করিও, কমেন্টটা দেখে আমাকেও ভালো লাগে যদি ভালো কমেন্ট হয়। যদি হ্যাঁ কোনো জায়গায় ত্রুটি হয় অবশ্যই জানিয়ে দেবে, সেটা কোনো ব্যাপার নয়, কারণ ত্রুটি হবে, সেই ত্রুটি থেকে আমরা কি করব, তার সমাধান করব। একটা প্রবলেম থাকবে তবে না তার একটা সলিউশন থাকবে, অবশ্যই প্রবলেম হয়েও থাকতে পারে কিছু, তো তুমি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। ঠিক আছে, আর হ্যাঁ ভিডিওর শুরুতে স্পিড হয়তো একটু লো ছিল, কিন্তু পরে যারা ফুল ভিডিও দেখলে তারা বুঝতে পারলে যে কতটা স্পিড আমি নিজের মধ্যে রাখার চেষ্টা করি, কারণ আমাকে পড়াতে ভালো লাগে পড়াতে। ঠিক আছে, ওকে, বাই বাই। ঠিক আছে, দেখা হবে, টেক কেয়ার, বাই বাই গাইস, সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও।